গুড মর্নিং। আমি অনামিকা, তোমরা দেখছো অনামিকা স্টোরি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে সকালটা অনেক সকাল সকাল শুরু হয়েছে, কারণ রাত্রেবেলা আমার ঘুমই হয়নি। ইদানিং না একটা সমস্যা হচ্ছে আমার, যখন মাথায় রয়েছে যে আমার কালকে এই কাজগুলো আছে, এগুলো করতে হবে, দেন রাত্রেবেলা আমার এমনিই ঘুম আসছে না, আরও একটা সেই ঘুম আসছে না, এদিক ওদিক করছি, সে একটা বাজে একটা ব্যাপার। যাই হোক, আজকে রাত্রেও ঘুম আসেনি, সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। বাড়ির এখনও কেউ তেমন ওঠেনি, শুধুমাত্র যারা যারা কাজে বেরোনো তারা বেরিয়ে গেছে। তো ঝুল টুল সব ঝেড়ে নিচ্ছি একটুখানি, একটু ঘর টর সব মোছা হবে। আর দেখলাম খাটের দিকটা খুব নোংরা হয়েছে, আর আমার একটুখানি ঝুলের প্রতি পিটপিটিয়ে নিয়ে আছে। সব ঝেড়ে টেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে সমস্ত কাজ করে এখন আমি যাব একটুখানি বাজারের দিকে। দুধটা আনা হয়নি, আর অনেক কিছু আনা হয়নি। ও, তোমার তো বলাই হয়নি, আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আর এবছর না আমি একটা কাণ্ড করে ফেলেছি, সেটা হচ্ছে পুরো মাস আমি নিরামিষ খাচ্ছি। মানে এটা যে করে ফেলেছি আমারই মাঝে মাঝে বিশ্বাস হচ্ছে না, কারণ আজকে চতুর্থ সোমবার, প্রায় মাসের শেষের দিকে চলে এসেছি। নেক্সট সোমবারটাই 5টা সোমবার পড়েছে, নেক্সট সোমবারটাই লাস্ট হয়ে মঙ্গলবার লাস্ট শ্রাবণ মাসের লাস্ট ডে, তারপরে বুধবার থেকে ভাদ্র মাস পড়ে যাচ্ছে। যাই হোক, এদিকে আমি বাজার থেকে চলে এসে বাজারে গিয়ে আর ভিডিও করি, কারণ অনেক কিছু নেওয়ার ছিল, হাত আটকানো ছিল। আমি রাত্রেবেলায় 70% বাজার করে রেখেছি, ওই 30% মতন বাকি ছিল। যেমন দুধটা পাওয়া যায় না, কারণ আমি প্যাকেটের দুধ দিই না, আমি গরুর দুধ দিই ঠাকুরকে। তো সেই গরুর দুধটা আনতে যেতে হয়। সেখানে গিয়ে সমস্যাটা হয়েছে, দুবার করে যাওয়া হয়েছে, সে বাড়িতে ছিলেন না। যাই হোক, তো সেগুলো করে ঠরে নিয়ে এসে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এই একেবারে জামা পরে নিয়েছি, যে পুজো দিতে যাওয়ার যে জামা, কারণ আজকে বাইরেও পুজো দিতে যাব। তো তারপরে ঘরের পুজো দিতে বসছি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো দিতে বসেছি। তো চলো পুজোটা দেওয়া শুরু করা যাক। প্রায় সমস্ত কাজ করে স্নান টান করে পুজো দিতে বসতে বসতে আমার ঘড়িতে 10টা বেজে গেছে। তো চলো পুরো পুজো স্টার্ট করি। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি আমি থালার মধ্যে, যা যা দিই ঠাকুরকে অভিষেক করাবো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো চলো পুজো স্টার্ট করা যায়। প্রথমে ঘি, মধু, দুধ, দই, তারপরে জলের মধ্যে মানে গঙ্গা জলের মধ্যে আমি একটুখানি তিল আর একটুখানি তোমার ওই অঘুর মিশিয়ে নিয়েছি, মিশিয়ে ওটা দিয়ে ঠাকুরকে স্নান করাবো। তো এদিকে পঞ্চবতীরটাও সব রেডি করে নিয়েছি। এদিকে আমি শিব পুজোটা শুরু করছি। আজকে ঠাকুরকে প্রথমে ঘি টি দিয়ে স্নান করিয়ে নেবো, তারপরে লাস্টে গিয়ে জল দিয়ে ভালো করে ঠাকুরকে পরিষ্কার করে মুছে টুছে নেবো। তো চলো শিব পুজো করতে করতে তোমাদের একটা গল্প বলি, শিব পুজো নিয়েই গল্প। আমি ছোটোবেলা থেকে খুব একটা শিব পুজো করিনি কোনো দিনও। কেন করিনি সেটা বলছি। আমাদের মানে আগে বলি আমি কেমন মানুষ ছিলাম, ঠিক আছে? আমি ছোটোবেলা থেকে না ওরকম একটা মানুষ ছিলাম, যদি কেউ আমাকে একটা কথা শোনায় তাকে 5টা কথা শুনিয়ে আসবো। আমি কথা হজম করে কোথা থেকেও আসবো না, ঠিক আছে? মানে খুব একটুখানি ঝগড়ুটে টাইপের মানুষ ছিলাম, হ্যাঁ। আর আমার বাবা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। মানে আমরা কোনোদিনও আমরা দিদিভাইয়ের জীবনে 4 দেওয়ালের মধ্যেই কেটেছে। আমরা খুব একটা বাইরে বন্ধু বান্ধব ছিল না। যা বন্ধু বান্ধবী দু একটা ছিল পাড়াতে, তারা আমাদের বাড়িতে খেলতে আসতো, আমরা কারোর বাড়িতে যেতাম না। তো ওরকম টাইপের মানে সবাই আমার বাবাকে ভয় পেত রীতিমতো, আমার বান্ধবীরাও ভয় পেত, ঠিক আছে? আমরাও খুব ভয় পেতাম। এখন আর ভয় পাই না, এখন বাবা আমাকে ভয় পায়। যাই হোক, এবার ছোটোবেলা থেকে অন্য তেমন শিব পুজো করিনি, সবাইকে দেখতাম শিব পুজো করছে, কারণ একটা তো চল আছেই আমাদের এখানে যে ইয়ং মেয়েরা বেশি শিবরাত্রির করে, বেশিরভাগ শিবরাত্রিরই করতো সবাই। তখন শ্রাবণ মাস কেউ হয়তো করতো না, শিবরাত্রির করতো, কারণ শিবরাত্রি করলে ভালো বর পাওয়া যায়। কিন্তু আমি আর দিদিভাই তেমন করিনি, হাতে গোনা 2-1বার করেছি, তার থেকে বেশি করিনি, ঠিক আছে? তো এরকম শিব পুজো করিনি। কিন্তু আমি ক্লাস 8 থেকে কালী পুজো করি। আমি খুব মা কালীর ভক্ত। আমি ক্লাস 8 থেকে হঠাৎই মনে হয়েছিল কালী পুজো করবো, তো কালী পুজো করি। যেমন কেউ আমাকে বাড়ির কেউ বলেনি যে এই পুজো করো, আর সেরকম আমি যখন বলেছি আমি কালী পুজো করবো, কেউ আমাকে বারণও করেনি। আমাদের বাড়িতে না খুব একটা এই পুজো ওই পুজোর খুব একটা চল নেই। আমি আর দিদিভাই একটু আলাদা হয়েছি, ঠিক আছে? মানে আমি আর দিদিভাই এত পুজো আর্চা করি, আমাদের মা ঠাকুমারা অত পুজো আর্চা আমাদের বাড়িতে অত চল নেই। যাই হোক, এবার চল নেই মিন্স হচ্ছে ওই যে প্রত্যেকটা পার্বণে পুজো করা, ওই সব অত হয় না। এমনি নিত্য পুজো তো সব বাড়িতেই হয়। যাই হোক, এদিকে তোমার ঠাকুরকে অভিষেক করিয়ে ঠাকুরকে এবার ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এরকমই একদিনকে শিবরাত্রি ছিল সেদিনকে।
তো এরকম আমি দোকানে গেছি, আমাকে একটা পাড়ারই এক কাকু দাদু এরকম মানে মাঝ বয়সে একটা ওই বয়সে একটা লোক আমাকে বলছে কি রে মনা শিব পুজো করিস, শিবরাত্রি করিস নি? আমি বলছি না না করিনি। বলছি কেন রে শিবের দরকার নেই? না না আমার শিবের দরকার নেই। আমি এরকম করে বলেছিলাম। তো উনি একটু আমাকে বকা দিয়ে বলেছিলেন ওরকম কথা বলতে নেই, জানি শিব ঠাকুরের হ্যান ত্যান সব আমি আমাকে বলেছিলাম। আমি পাত্তা দিইনি যথারীতি, ঠিক আছে, আমি বিরক্ত ভাব হয়ে চলে এসেছি। হ্যাঁ, কারণ আমি জানি আমি শিব পুজো করবো না, তো আমি করিনি। হ্যাঁ, এবার আমার লাইফের টার্নিং পয়েন্টটা কোথায় হয়, কেন ওই কথাটা বললাম, কেমন মানুষলাম এখানে বুঝতে পারবে তোমরা। 2022-এ আমার ঠাকুমা মারা যায়। আমি দিদি বলি, তো দিদি বলে আমি সম্বোধন করছি। আমার দিদি মারা যায়, সেই দিনটা ছিল আমার জীবনে না একটা সেই উপলব্ধি করার সময়। হয়তো একটা মানুষ সব কিছু তো শিখে জন্ম নেয় না, সে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্টেজে গিয়ে সব কিছু শেখে। সেই দিন আমি জীবনে শিখেছিলাম আসল জীবনটা কী জিনিস, ঠিক আছে। আমি ওদিন তো উপলব্ধি করেছিলাম জীবনে কিচ্ছু নেই, আজ আছি কাল না থাকতে পারি। কোনো কিছু নিয়ে অহংকার, কোনো কিছু নিয়ে, এর পেছনেও অনেক কারণ আছে কেন উপলব্ধি করেছিলাম, সেগুলো আর ফ্যামিলি ম্যাটার আমি বলছি না। বাট সেদিনকে আমি উপলব্ধি করেছিলাম জীবনে কিচ্ছু নেই। আজ জন্ম আছে, আজ আমার এই আছে, আজ সোনা আছে, আজ গয়না আছে, কাল এই আছে, কাল আমি মরে যখন তখন যেতে পারি। মরে গেলে আমাকে এরকমভাবে এসে পড়িয়ে দেবে, আমার কিচ্ছু থাকবে না, আমার বলে কিছু থাকবে না। ওই দিন আমি মানে উপলব্ধি করেছিলাম জীবন এক্স্যাক্টলি কী জিনিস। সেদিনকে পর থেকে জানো তো আমার জীবনটা পাল্টে গেছিলো। পুজো আর্চায় অনেকটা মন বসেছিল, ঠিক আছে। আমি প্রচণ্ড ঠাকুর বিশ্বাস করি, আগেও করতাম, এখন আরও করি, মানে সেই 2022 সালের পর থেকে আরও বিশ্বাস করি ঠাকুর আমি। সেই মাসে তখন তো আমাদের জুলাই মাসে আমার দিদি মারা যায়, তখন আমাদের একটা অসুস্থ চলে। কিন্তু সেই বছর থেকে আমি শুরু করেছিলাম শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ খাওয়া। সেই বছরটা নিরামিষ খেয়েছিলাম, কিন্তু পুজো আর্চা তো করতে পারিনি। পরের বছর থেকে পরের বছর যেহেতু ওষুধ আমাদের থাকে বাঙালিদের ঘরে কেটে গেছিলো, তারপর থেকে পুজো শুরু করেছিলাম আমি। তখন থেকে আমি হঠাৎই মানে এটা আমি উপলব্ধি করি যে ঠাকুর আমার হাতে পুজো চেয়েছে বলে আমি পুজো করছি। কারণ যে মানুষটা এরকম চিন্তাভাবনা ছিল সে হঠাৎ করে শিব পুজো করছে, ঠিক আছে। তো আমি মনে করেছি ঠাকুর আমার কাছ থেকে পুজো নিতে চায়, তাই আমি পুজো করি। আমি এখনও সেটা মনে করি, ঠিক আছে। তো ওই দিন থেকে আমার জীবনটা ঘুরে যায়। কেমন ঘুরে যায়, মানুষটা পুরো চেঞ্জ হয়ে যায়। এই পুজো আর্চার দিক থেকে তো চেঞ্জ হই, ইভেন সম্পর্কের দিক থেকেও। আমি না আগেও বললাম যে কেউ আমায় কিছু বললে 5টা কথা শুনিয়ে দিয়ে আসতাম। এখন যখন আমি দেখি যেখানে আমার অস্তিত্বর কোনো ভ্যালু নেই, যেখানে আমাকে ছোটো করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, খিল্লি করা হচ্ছে, বা অপমান করা হচ্ছে, বা আমাকে আমার ইয়েটুকু দেওয়া হচ্ছে, সম্মানটুকু দেওয়া হচ্ছে না, সেটা ফ্যামিলির দিক থেকে হোক, পারিবারিক, পার্শ্ববর্তী বন্ধু সম্পর্ক, কোনো সব দিক থেকে না আমি সরে আসি। আমি যখন দেখেছি যে আমি 2টো স্টেপ ব্যাক নিয়েছি, তখন সেই মানুষগুলো রিয়েলাইজ করেছে যে আমার অস্তিত্বের দামটা কত। এটা ট্রাই করে দেখো, তুমি কোথা থেকে যেখানে তোমার দাম নেই, কেউ তোমাকে পাততে ইচ্ছে না, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসো, সে বুঝতে পারবেই তোমার দামটা কত। সুরের গলি যাবে, সুরের গলির ওখানে যে শিব ঠাকুরের মন্দিরটা আছে না, ওইখানে যাবো, বুঝতে পারছো? মানে গার্লস স্কুলের গলির আগে যে শিব ঠাকুরের মন্দিরটা, সুরের গলি। তো এখানে মন্দিরে পৌঁছে গেছি। তো যেটা বলছিলাম, তো তুমি এটা চেষ্টা করে ট্রাই করে দেখো, যেখানে তোমার দাম নেই, যে তোমাকে যে তোমার মূল্য বোঝে না, সেখান থেকে সে যেই হোক, ঠিক আছে, যেই হোক, সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো। সে দেখবে, সে বুঝতে পারবে তোমার দাম, তোমার অস্তিত্বটা কতটা। মানে কাউকে 2টো কথা শোনানোর থেকে এই জিনিসটাকে ফিল করানোর স্যাটিসফ্যাকশান না ভীষণ বেশি। ঝগড়া অশান্তি করে কাউকে 4টে কুটু কথা বলে কিচ্ছু হবে না জীবনে, তোমার এই কথাগুলোই থেকে যাবে। তুমি সেখান থেকে সরে আসবে, তাকে তিল করে বোঝাতে হবে যে তুমি ওখানে যখন ছিলে তোমার দামটা কতটা ছিল। সে প্রত্যেক সম্পর্কে এটা তুমি চেষ্টা করে ট্রাই করে দেখো। এটা মানে লাইফের মানে আমার লিসেনটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো তারপর থেকে আমি শিব পুজো করি, শ্রাবণ মাস করি, মানে সেই 2022 থেকেই শুরু করি শ্রাবণ মাস করা। আর এই বছর তো আমি পুরো শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি, আমি নিজেও খাচ্ছি, বাড়ির লোককেও খাওয়াচ্ছি। এটা একটা এক্সট্রিম লেভেলের কাণ্ড আমি করে ফেলেছি। কীভাবে করেছি আমি জানি না, কারণ আমাদের বাড়িতে নিরামিষ, ওই যে বললাম পুজো আর্চার খুব একটা চল নেই, তো নিরামিষের চল একদমই নেই। আমাদের বাড়ি কেউ নিরামিষ খেতেই পারে না, তো এই বছর পুরো নিরামিষ খাচ্ছি আমরা বাড়ির প্রত্যেকে, ঠিক আছে। শুধু চুটকি, তো ওরা তো আর মাছ ছাড়া খেতে পারে না, ওদের জন্য মাছ হচ্ছে, তাও বৌদি করে দিচ্ছে, আমাদের ঘরে হচ্ছে না।
তো এইদিকে এখানে পৌঁছে গেছি মন্দিরে। এই মন্দিরটারও পুজো করতে আসার একটা স্টোরি আছে। একদিনকে দুপুরবেলা শিবরাত্রির দিন আমি আর দিদিভাই পুজো দিতে বেরিয়ে কোনো মন্দিরে পুরোহিত পাচ্ছি না, গাড়ি করে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম। তো ঘুরে ঘুরে এই মন্দিরে এসে দেখি পুরোহিত যিনি ছিলেন তিনি বসে আছেন। বললাম দাদু একটু পুজো হবে, পুজো করে দেবে? বলছে আয় তাড়াতাড়ি আয়, করে দেবো। বলে আমরা গেলাম। বিশ্বাস করবে না, এত সুন্দর পুজো করেছিল। আমি এর আগে জানতামই না এত সুন্দর করে শিব পুজো করা যায়। মানে শিব পুজোতে যে মায়ের মন্ত্র উচ্চারণ করা, যে সবাই জানি শিবলিঙ্গেতে মায়েরও মানে মাও আছে। তো সেখানে যে মায়ের মন্ত্র করে যে শিব পুজো হয়, এটাকে আমি জানতামই না, সেদিনকে প্রথম জানলাম। মানে মানে মাকেও অঞ্জলি দেওয়া হয়, মায়ের নামে ফুল অর্পণ করা হয়। তো তারপর থেকে আমরা এখানেই যাই। খুব সুন্দর, খুব ভালো পুজো করেন উনি। তারপর থেকে আমরা ওখানেই পুজো করতে যাই। আর একদম সবাই যখন চলে যায়, মানে আমরা তিনজন যাই, মানে তিনজনে আলাদা করে পুজো দিই। খুব ভালো পুজো হয়। তো ওখানে পুজো দিয়ে এসেছি। তো আজকে তো ওই ফল টল এইসব খেয়েই থাকবো। সাবু খাবো, মা এদিকে আমাকে সাবু মাখিয়ে দিয়েছে। এসে তো একটুখানি ওই একটা প্রসাদ আর জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। যখন সারা রাত্রি তো ঘুম হয়নি, সকাল থেকে উপোস করে জল ছাড়া ছিল, আমার টায়ার্ড হয়ে গেছে শরীরে, এসে ঘুমিয়ে পড়েছি। আধ ঘন্টা মতন ঘুমিয়েছি। তারপর মা ডেকে আমাকে সাবু মেখে দিল। সাবু টাবুকে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে 5:30 বাজে। দেখো রোদ্দুর দেখো। কেউ বলবে আজকে শ্রাবণ মাসের সোমবার, এক ফোঁটাও সকাল থেকে বৃষ্টি হয়নি। আর রোদ্দুরে একদম দুপুরবেলা যে অস্ত যাওয়ার আগে যেমন একটা খা রোদ্দুর ওঠে, ঠিক পুরো ওই খা রোদ্দুর উঠেছে। যাই হোক, গিয়ে আবার এখন আমি আবার শুয়ে পড়বো, কারণ কোনো কাজ নেই, শোয়া ছাড়া এখন আমার। তারপর শুয়ে টুয়ে উঠে 7টার সময় উঠে এবার সন্ধে দেবো। আমি না অন্ধকার না হলে সন্ধে দিই না, সে যটার সময় অন্ধকার হয় তখনই দিই। এখন তো অন্ধকার হতে হতে প্রায় 6:45 বেজে যায়। তো ওরকম 6:45 পরই আমি এখন সন্ধে দিচ্ছি। সকালবেলা ধুনো দেওয়া হয়নি, কারণ বৌদি চলে এসেছিলো দেখছিলি পুজো করতে করতে। তো তার পুজো করে চলে গেছিলাম। আমি ঠিকই করেছিলাম যে ওবেলা ধুনোটা দেবো। তো এসে ধুনো সেটা, আর ধুনোর গন্ধ না আমার খুব ভালো লাগে। আমি বাড়িতে দিও, প্রায়ই দিই। আমার মানির তো দশকর্মার দোকান আছে, তো ওর দোকানে ছোবড়াটা পাওয়া যায় অ্যাভেলেবেল। তো ওর থেকে ছোবড়া নিয়ে আসি। আগে যেমন ছোবড়া এখানে পাওয়া যেত না, তো খুব একটা দেওয়া হতো না। বাড়িতে নারকেল কাটলেই ছোবড়া, নাহলে ছোবড়া পাওয়া যায় না। কিন্তু মানি এখন ছোবড়া বিক্রি করে, তো মানির কাছ থেকে ছোবড়াটা পাওয়া যায়। তো আনি আর এরকম প্রায় দিই। খুব ধুনো দিই আমরা বাড়িতে, খুব ভালো লাগে। ধুনো দিল না একটা পজিটিভিটি, সারা বাড়ির একটা পজিটিভিটি কাজ করে। যাই হোক, এদিকে দেখো না কীর্তিকলাপগুলো দেখো, তারপর কথা বলছি। কোথায় যাবি ওই যাবিটা কোথায়? ফ্যানটা অফ করো। ও লাফ মারবে আমি সানসেটে। যাবিটা কোথায়? হ্যাঁ, কোথায় যাবি? আমাকে বল কোথায় যাবি? 1 2 3 লাফ স্টার্ট। জিও ওমা, ও মাম্মা, বাবা, এটা আজকে বাবা এলে বাবাকে দেখাবো। তুমি কত বড় বান্দর তৈরি হচ্ছ। ওপরে কি আছে? মা, ওই বাস্কটার নখ দিয়ে আছড়াস না। বাবা একটাই কিনে দিয়েছে আমাকে। ও মাম্মা, এই ওই নোংরা নিয়ে বিছানার মধ্যে লাভ মারবে। ওই ফ্যান বন্ধ করে বসে থাকবো? আমার দেখো তো ওই গুলগুলিতে বেরোনো যায় কিনা, বাইরে বেরোবে বলে এরকম করছে। ও মাম্মা দেখো, ওই গুলগুলিতে বেরোনো যায় কিনা দেখো। ফটোর উপর লাভ নয়। ও মা, পিঙ্ক দেওয়ালের উপর কি সুন্দর লাগছে। ওইটা টিকটিকি না, ওটা টিকটিকি নয় মাম্মা। নামো নামো নামো, নেমে পড়ো ঘন্টু। নেমে পড়ো, ওপরেই থাকবি। বালিশের উপর নয়, নোংরা পা নিয়ে ওপরে ঝুল। ও কি করবে, কোথা থেকে বেরোবে আর বুঝে উঠতে পারছে না। এই সানসেট আজকে নতুন প্রথম উঠেছে।
এটা বাবার নতুন জুতো। নামো নামো নামো, ওখান দিয়ে বেরোনো যায় না মা, ওখানে কোনো দরজা নেই, বাবা দরজা করেনি ওখানে। নামো, ওখানে বসে থাকবে। ই বাবা, নাকে একজনের ঝুল লেগে গেছে। এই যে আমাদের বাড়ির ছোট মেয়ে, ওনাকে ঘরে আটকে রাখা হয়েছে বলে উনি কোথা থেকে বেরোবে বলে পাগল করে দিচ্ছে যে ঘর থেকে বেরোবে, বাইরে যাবে। তো দরজা খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিকে। যাই হোক, তো আজকে অনেক মনের কথা শেয়ার করে ফেললাম। তো চলো আজকে ব্লগটা এত পর্যন্ত, যদি ভালো লাগে তাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো দিন।